পরে যাই একটা লকেটের দিকে। বালির নিচ থেকে অল্প পরিমাণ অংশ দেখা যাচ্ছে। অহনা বালির ভিতর থেকে বের করে লকেটটি পরিষ্কার করে ভালো করে উল্টে পাল্টে দেখে লকেটটি খুলতে অবাক হয়। সেখানে ময়নার সাথে একটি ছবি। অহনা সেটি বাড়িতে নিয়ে আসে। অহনার বাবা রুস্তমকে দেখাতেই সে চিনতে পারে আর বলল পাশের এলাকায় তার বাড়ি। অহনা ঠিক করে সে যাবে ওই বাড়িতে, রুস্তম যেতে না করে। কিন্তু অহনা সিদ্ধান্ত নিয়েছে সে যাবেই। লোকটি ঠিকানা বের করে অহনা রওনা দেয়। একটা অটো নিয়ে তার বাড়িতে পৌঁছায়। কয়েকজন লোককে জিজ্ঞাসা করে বাড়ির খবর নেই। একটা বহু পুরানো বাড়িতে তাকে লোকটা নাম বশির। দরজা ধাক্কাতে বশির ঘুম থেকে উঠে বের হয়ে আসে। অহনাকে দেখে জিজ্ঞাসা করে কাকে খুঁজছেন আপনি? অহনা লকেটটা বশিরের হাতে দেয়। লকেট দেখে বশির হাউমাউ করে কেঁদে উঠে মুহূর্তেই ভেঙে পড়ে। এমনিতেই সারা রাত কান্না করে কাটিয়েছে। ভোর রাতের ঘুমটায় চোখে ছিল। অহনার দিকে দৃষ্টি দেয় বশির। এটা তুমি কোথায় পেলে মামুনি? অহনা বলল আপনি কি এই মেয়েটাকে চিনেন? লোকটি বলল আমি তার হতভাগা বাবা। অহনা বলল তাহলে আপনি কাঁদছেন কেন? তখন লোকটি বলল আমি জানি না কে তুমি। তুমি হয়তো জানো না কালকে আমার মেয়েটা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বলে বশির অচরে কাঁদতে লাগলো। অহনার পা দুটো যেন অবশ হয়ে আসে। কিছুই বুঝতে পারছে না সে কি হচ্ছে, কেন হচ্ছে। অহনার মাথায় কিছুই ঢুকছে না। অহনা কাঁধে কারো স্পর্শ পাই, বুঝতে পারে মাহমিদ কাছে এসে দাঁড়িয়ে আছে। অহনা নিজেকে সামনে নিয়ে জিজ্ঞাসা করে আপনি কিছু ভুল করছেন না তো? তখন লোকটি বলল আমি কেন নিজের মেয়েকে নিয়ে মিথ্যা বলবো? বাবা হয়ে আমি মেয়ের মৃত্যুর সংবাদ দিচ্ছি। তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? অহনা বলল না আঙ্কেল। কিন্তু অহনা থেমে যায়। লোকটা কান্নায় ভেঙে পড়ছে। এখন তাকে প্রশ্ন না করে সঙ্গ দেওয়াটাই উত্তম। একটু পর ধীরে স্থির হয়ে সব জানতে চাইবে অহনা। অনেকগুলো প্রশ্ন অহনার মাথায় ঘুরপাক খায়। যদি ময়না কালকে মারা যায় তাহলে আজ সকাল পর্যন্ত তার সাথে কে ছিল? দেখে তো মনে হয়নি সে মৃত। মাথা ধরে বসে আছে অহনা। ময়নাকে সে কিছুতেই মৃত্যু ঘোষণা করতে পারছে না। অহনা মাথার ব্যথায় কুকড়িয়ে উঠে নিজেকে সামনে নেই। বশিরকে জিজ্ঞাসা করে আপনি কি আপনার মেয়ে ডেড বডি দেখছেন? বশির হতভম্ব হয়ে উঠে আর বলল আমি নিজের হাতে নিজের মেয়েকে দাফন করছি। অহনা আরেকটা ঝটকা খায়। লোকটা তার মেয়েকে নিজ হাতে দাফন করলে কাল রাতে আমার সাথে কার দেখা হয়েছিল, সে কে? অহনা পুনরায় বলল দয়া করে আপনি পুরো ঘটনাটা আমাকে বলুন। কি করে আপনার মেয়ে মারা গেল? তখন বশির মিয়া কইল আমার মেয়ের জামাই কয়দিন আগে মরছে। রাগে দুঃখে আমার মেয়েও গলায় দড়ি দিল। অহনা বলল এই বাড়িতে নাকি তার শ্বশুর বাড়িতে? বশির মিয়া বলল আমার মেয়ের শ্বশুর বাড়িতে। অহনা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল আপনি কি তার ঘরটা দেখাবেন আমাকে? বশির মিয়া বলল নিশ্চয়ই। আমার মেয়ে খুব সুখী ছিল। তার ঘর সবসময় আয়নার মতো ঝকঝক করত, বাহারি জিনিসে ভরপুর। আসো আমার সাথে। অহনা বশিরের পিছনে যাই। দেখলো ঠিক বসে লোকটা। বাহিরি সাজে ঘরটা। অহনা নিজের ঘরের কথা মনে পড়ল। একবার যখন টুকি ওর ঘরে এসেছিল তখন অহনা ওয়াশরুমে ছিল। বের হতেই টুকি নাক ছিটকে বলল গরুর গোয়ালটাও তোর ঘর থেকে অনেক সুন্দর। আমার মনে হয় গরু ছাগলরাও এখানে এক রাত্রি থাকবে না। অহনা তখন বেটকি খেটে বলছিল ভাগ্যিস তুই গরু ছাগল না, তাহলে তুইও থাকতে পারতি না। এবার ফিরি গল্পে। বশির অহনাকে পুরো ঘর দেখায়। অহনার দেখে মন ভরে। ওর চোখ যায় একটা রুমালের দিকে নকশা করা। সেটা কোনো ফুল লতা পাতা না, একটা কিছু চিত্র আঁকা। অহনা বশিরের অগুচারে সেটা লুকিয়ে নেয়। আর ওর ঘর দেখা শেষ হলে সে বের হয়ে যায়। বশির থেকে বিদায় নিতেই সে প্রশ্ন করে আমার মেয়েকে নিয়ে তুমি এত কিছু জানতে চাইলে? আমি জানি না কে তুমি, যদি পরিচয়টা দিতে। অহনা বলল আমি তার সিনিয়র ছিলাম স্কুলে। বশির মিয়া কইল আমার মেয়ে তো ক্লাস 6 পর্যন্তই পড়ছে, আর এতদিন পর তুমি তাকে খুঁজতে আসলে? অহনা ঘাবড়ে যায় আর বলল অনেক আগেই তার সাথে কথা হয়েছিল, আর আমি বাড়িতে আসতে পারিনি, তাই তার খবর নিতে পারছিলাম না। কোনো রকমে বিদায় নিয়ে বের হয়ে যায় অহনা। অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে তার মনে, কিন্তু কোনো উত্তর জানা নেই। অনেক সময় উত্তর আমাদের সামনে থাকে কিন্তু আমরা দেখতে পাই না। অহনা বশিরের থেকে তার মেয়ের শ্বশুরবাড়ির ঠিকানা নিয়েছিল। এখন তার গন্তব্য হলো ময়নার শ্বশুরবাড়ি। দুপুরের খাবার খেয়ে অহনা রওনা দেয় ময়নার শ্বশুরবাড়ি।
চাকরের সমাগম মানুষের চেয়েও বেশি। অহনা গেটে পার হতেই দারোয়ান তাকে আটকে দেয়। অহনা লম্বা ঘুমটা টেনে বলল, আমি ভিতরে যেতে চাই, ভিতরে বাইরের লোক যাওয়া নিষেধ। তখন অহনা বলল, আমি তাদের আত্মীয় হই। দারোয়ান বলল, কেমন আত্মীয়? এই বাড়িতে 30 বছর ধরে আমি আছি, এমন কোনো আত্মীয় নাই যে আমার অচেনা। অহনা বলল, তাদের বাড়ির বউয়ের আত্মীয়দেরকেও আপনি চিনেন? দারোয়ান বলল, না। অহনা বলল, তাহলে এই বাড়ির মালিকের বাবার ভাইয়ের চাচাতো বোনের মেয়েকে চিনেন? দারোয়ান কিছুক্ষণ ভেবে নেই, না, চিনি না। চিনবেন কি করে, বুড়ো হয়ে গেছেন তো তাই। আমাকে এখন ভিতরে ঢুকতে দেন, তা না হলে আমি বড়বাবুর কাছে গিয়ে নালিশ দেব, আপনার চাকরি চলে যাবে। দারোয়ান বলল, না, ঠিক আছে, আপনি ভিতরে যান, কিছু বলবেন না মালিককে। অহনা ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর চাকরানি দেখতে পেয়ে অহনা তাকে বলে, তুমি কি এই বাড়িতে থাকো? চাকরানি বলল, হ্যাঁ। অহনা বলল, তাহলে এই বাড়ির বৌমা নাকি মারা গেছে? চাকরানি বলল, কোনটা, ছোটটা নাকি বড়টা? অহনা অবাক হয়ে যায়, বড় বউ না ছোট বউ সে তো জানে না। বলল, দুইজনই। তখন কাজের মেয়েটা বলল, দাঁড়ান আপা, আমি গামছাটা রেখে আসি। গামছাটা রেখে এসে অহনার কাছে আসে আর বলল, তাহলে এখন কোন আফা, আমনে কি কইছিলেন? অহনা বলল, এই বাড়ির 2 বউয়ের কথা। কাজের মেয়েটি বলল, বড় বউ তো 2 মাস আগেই মারা গেছে শ্বাসকষ্টে, আর ছোটটা গলায় দড়ি দিছে। অহনা বলল, কেন, কি হয়েছে তুমি কি জানো? কাজের মেয়েটা বলল, হ্যাঁ, জামার লেগিয়া, মাইয়াটা ভালাই আসিল, জামাইটাও ভালা। তারপর মেয়েটা অহনার কাছে এসে বলল, তো আফা, শ্বশুর বাড়ির কোনো লোকজনই ভালা না, মাইয়াটারে অত্যাচার করতো আর বড় বড়টারেও, ওরা তো এমনিতেই মরত। ভিতর থেকে একজন লোকের আগমন দেখে মেয়েটি সরে যায়। অহনা ও পিলারে এসে লুকিয়ে পড়ে। অহনা ফুল হাতা শার্ট গায়ে দিয়েছিল, হাত কুনি পর্যন্ত ঘুরিয়ে রাখা, গলায় একখানা কালো ওড়না জড়ানো। বাতাসের কারণে সেটার কিছু অংশ উঠতে লাগলো। ঘর থেকে বের হওয়া লোকটি সেটা লক্ষ্য করে। লোকটি এগিয়ে আসে অহনার দিকে, ঠিক ধরেছিল, এখানে কেউ ছিল, কে তুমি মেয়ে? অহনা বের হয়ে আসে, বই খুঁজছে তার খুব। অহনা বলল, আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি। তখন লোকটি বলল, কে তোমার বান্ধবী? অহনা বলল, ময়না। তখন লোকটি বলল, ময়না নামের কেউ এখানে থাকে না, তুমি ফিরে যাও। তখন অহনা বলল, এটা তার শ্বশুর বাড়ি। লোকটি বলল, কালকে সে মরে গেছে, তুমি হয়তো জানো না। তখন অহনা বলল, আমি জানি, আমি এটাও জানি সে এখনো জীবিত। লোকটি বলল, এসব উল্টাপাল্টা কি বলছো? সবাই সাক্ষী আছে, জিজ্ঞাসা করো। অহনা বলল, আমি বিশ্বাস করি না, নিজের চোখে না দেখলেই কিছুই বিশ্বাস হয় না আমার। তখন লোকটি বলল, তোমার বিশ্বাসের জন্য কি আরেকবার কাউকে মেরে দেখাবো? অহনা বলল, কি বললেন, আপনি কাকে মারছেন? লোকটা বলল, কথা বাড়িও না, তোমার মতো মেয়ে কিছুই করতে পারবে না, এখান থেকে চলে যাও, ভালোই ভালোই, না হই ময়নার মতো অবস্থা তোমারও হবে। অহনা বলল, আমি যাব না। কি করবেন করে নেন। লোকটি বলল, আমি কাউকে ছেড়ে দেই না, তোমার ভালোর জন্যই বলছি, তুমি চলে যাও, না হইলে খারাপ কিছুই হবে। সুন্দরী মেয়ে বলে ছেড়ে দিচ্ছি, আবারও দেখা হবে। লোকটি হিলহিল করে হেসে উঠে। অহনা বিরক্ত হই আর বলল, আপনার হাসি আপনার সেই পাকা চুলের মতোই বাজে। অহনার কথায় লোকটির হাসি থেমে যায় আর সে বলল, সুন্দরী মেয়েদের গালিতেও শান্তি পাওয়া যায়, তোমার দিকে নজর পড়ছে আমার, এখন চলে যাও, পরে আবার দেখা হইবই, কারণ আমার নজর যার উপরে পড়ছে তাকে সে আমার করে ছাড়ছি, বিদায় সুন্দরী। অহনা নাক চেপে ধরে, আপনার থেকে অনেক গন্ধ আসছে, সরে দাঁড়ান। লোকটি চলে যায়। একজন চাকরানি এসে বলল, এই বাড়িতে যে একবার ঢুকে সে বের হতে আমি দেখিনি, তা সবাই কোথায় যায় আমি জানি না, বিশেষ করে মাইয়ারা। অহনা বলল, কি এসব বলছেন আপনি, মানে কি, আর ওই লোকটা কে? চাকরানি বলল, এই বাড়ির ছোট ছেলে, গাউরা ফুরা। আফা, আমনে চলে যান, বিপদে পড়বেন। তখন অহনা বলল, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, এটা বলো, তুমি ময়নার লাশের চেহারা কি তুমি দেখছো? মেয়েটি বলল, না আপা, তারা তো তাড়াতাড়ি দাফন করে দিছিল, তার বাপরেও দেখতে দেয় নাই। অহনা বলল, তাহলে তুমি চলে যাও। মেয়েটি চলে যেতে অহনা গেটের দিকে পা বাড়ায়, উঠতে তার পা থেমে যায়, গাছের আড়ালে চলে যায়। একজন লোক ভিতরে ঢুকছে, তাকে চেনে অহনা, কালকে যে লোকটা ছুরি নিয়ে আক্রমণ করছে এটাই সে লোক। অহনা লুকিয়ে লুকিয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হই। লোকটা চলে গেলে অহনা গেটের কাছে যায়, বের হয়ে বাড়ি যায়।
বিছানায় বসে মুখে হাত রেখে অহনা ভাবতে থাকে কি করা যায়। রুস্তম আসে, কিছু পেলি? অহনা দীর্ঘশ্বাস বের হয়ে আসে, না গো বাবা, কিছুই পাইনি, তবে পেয়ে যাব। ও আমাকে যেহেতু আপা বলে রাখছে, আমি ওকে খুঁজে বের করবই। অহনার বাবা বলল, তবে আর খুঁজে কাজ নেই, কিছু পাসনি যেহেতু আর পাবিও না, তুই মেয়েটাকে নিয়ে আর ভাবিস না। অহনা বলল, এটা কেমন কথা বাবা? ও আমার বোন, আমি কি আমার বোনকে খুঁজবো না? বের করব, যেটাই হোক দেখা যাবে, পাথারে থাকলেও খুঁজে বের করব। অহনা ঘর থেকে বের হয়ে আসে, বাড়ির পিছনে পরিত্যক্ত জায়গায় গাছের আড়ালে বসে থাকে। সাথে নিয়ে আসে ময়নার ঘর থেকে নিয়ে আসা রুমালটা। অহনা চোখ বোলায়, রুমালের উপর কিছু চিহ্ন আঁকা আঁকি করা দেখছে। খুব সূক্ষ্ম নজরে দেখল ছোট ছোট ঘরগুলিতে বর্ণমালার মতো কয়েকটি অক্ষর। অহনা অক্ষরগুলো একে একে সাজানোর চেষ্টা করে অনেকক্ষণ পর বের করলো আসল মানে। এটা দিয়ে দুইটা নাম হইব, একটা নাম হইল সুহেল, অপরটার নাম হলো আফতার। রুমালের শেষ অংশে ছোট একটি মেয়ের চেহারা ফুটে উঠেছে, চোখে পানি, তার কাঁধে হাত রেখে আছে আরো কিছু মেয়ে। নাম দুটো অহনার অচেনা মনে হলো। ঘরে গিয়ে রুস্তমকে জিজ্ঞাসা করে, বাবা, আফতার বা সুহেল নামে কাউকে চিনো? রুস্তম বলল, হ, পাশের বাসার বড় বাড়ির মালিক আর তার ছেলে। অহনা বলল, বড় বাড়ি কোনটা? রুস্তম বলল, ময়নার শ্বশুর বাড়ি বললি না, সেটাকেই সবাই বড় বাড়ি বলে। অহনার কাছে আরো স্পষ্ট হয়ে গেল যে কিছু একটা বিষয় নিশ্চয়ই আছে, কিন্তু এখন কি করা উচিত। অহনা বসে বসে ভাবে। প্রথমে সে ওই বাড়িতে যাবে, গিয়ে দেখবে ময়না আছে কিনা, তারপর পদক্ষেপ নেবে। কল করে ইরার। অহনার ভাবনার চেত পড়ল, কল ধরে বলল, হ্যালো। ইরা বলল, হ্যালো, পরে বলিস, আগে বল ওই দিন দেখা করলি না কেন? তখন অহনা বলল, বাবা কল করেছিল, তাই গ্রামের বাড়িতে এসেছি। আমাদের কিছু বললি না, হঠাৎ করে কেন গেলি? অহনা বলল, আমার মা। অহনা গলা নরম হয়ে আছে, বলতে পারছে না। হঠাৎ মায়ের কথা মনে হতে বুক চিরে আত্মনাদ বের হয়ে আসে। ইরা বলল, কিরে পানসা, কিছু বল। অহনা বলল, আমার মা আর নেই, চলে গেছে আমাকে একা রেখে। ইরা বলল, যা হই ভালোর জন্য হই, তুই কাঁদিস না, তোকে কিছুতেই ভেঙে পড়া যাবে না, কারণ তোর বাবা কত কষ্ট করে খেতে খামারে, তুই ভেঙে পড়লে তাকে সামলাবে কে? তোকে কিছু করতে হবে তোর বাবার জন্য। অহনা কান্না থামাই আর বলল, ঠিক বলছিস, আমি তো স্ট্রং, আর কাঁদবো না। ইরা বলল, এখন বল কেমন আছিস? অহনা বলল, এই তো ভালো আছি। সবাই কেমন আছে? ইরা বলল, সবাই একদম পাক্কা আছে, তবে তুই ছাড়া ভালো লাগছে না। যদিও তোকে অল টাইম পাস না বলি, তবু তুই না থাকলে আমার আনন্দ। আমার কেন বলি, আমাদের আনন্দ যেন হারিয়ে যায়, পানসে লাগে সবকিছু। অহনা বলল, থাক, আর বলতে হবে না, তোদের কাছে তো আমার দামটাই নেই। ইরা বলল, একদম না, তুই আমাদের গুলুমুলু সুন্দরী বান্ধবী, তবে রাগ করেছি আমি তোর সাথে, এক বালতি রাগ করছি। অহনা কইল, এত রাগ কেন আমার উপর? নাকি বয়ফ্রেন্ডের সব রাগ আমার উপর ঝাড়বি? ইরা বলল, না, রাগ করছি তোর বুকামি দেখে। ঠিক আছে, তুই বিপদের সময় চলে গেছিলি, কিন্তু এরপর কি হলো? আমাদের একবারও কল করলি না, আমাদেরকে তো একবার বলতে পারতি, আমরাও যেতাম তোর সাথে, শেষবারের মতো দেখতাম আন্টিকে। আর এমনকি 2 দিন হয়ে গেল তুই কোনো কল করলি না, আমার কলটাও ব্যাক করলি না। অহনা বলল, গ্রামের কারেন্টের সমস্যা, খুব চার্জ দিতে পারিনি। ইরা বলল, আচ্ছা বুঝলাম, আমরা সবাই কি তোকে দেখতে আসবো? অহনা বলল, না লাগবে না, আমি ময়নাকে পেলেই চলে যাব। ইরা বলল, ময়নাটা আবার কেম? অহনা বলল, আমার বোন। ইরা বলল, তোর বোন তো কোনো সময় ছিল না, কোথা থেকে আমদানি করলি? অহনা বলল, সেটা অনেক কথা, পরে বলবো, এখন রাখছি। ইরা তবুও মানল না, সে সব বান্ধবীর দিকে জানিয়ে দিল বিষয়টা। সবাই মিলে সিদ্ধান্ত নেই অহনাদের বাড়িতে যাবে, পরের দিনই রওনা হবে। রাত হয়ে এসেছে, অহনার মনটা খুব খারাপ, সে এখনো ময়নাকে খুঁজে পায়নি। ক্ষতি হবে ভেবে আরো চিন্তায় পড়ে। রাত হয়ে এসেছে, বই হাতে নিয়ে শুয়ে পড়ে। এক পর্যায়ে ভীষণ হাঁসফাঁস করতে থাকে। ঘরের দরজার দিকে তাকাতেই একটি ছায়া দেখতে পাই। সূচক শব্দ করে বলল, তুমি তো আমাকে বই পাইয়ে দিলে। মাহমিদ ওর পাশে এসে বসে, কিন্তু কোনো কথা বলে না। অহনা আবারও বলল, তুমি সবসময় চুপচাপ থাকো কেন?
এসব কিন্তু আমার একদম ভাল লাগে না মাহমুদ। কিন্তু উত্তরে মাহমুদ কিছুই বলছে না। জল জল চোখে একদিনে তাকিয়ে আছে অহনার দিকে। অহনা আবারও জিজ্ঞাসা করলো, সবসময়